নবীন, আমরা তরুণ, আমরা জাতি, ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজে মূলনীতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় অভিভাবকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছো। মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সবাইকে সুস্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকে শিক্ষক পরিচিতিতে আমি মনিরুল ইসলাম, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, প্রভাষক বাংলা। তোমাদের আজকের বিষয় হচ্ছে বাংলা ব্যাকরণ অংশের তৃতীয় অধ্যায়ের একাদশ পরিচ্ছেদের শব্দের শ্রেণী বিভাগ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের দশম শ্রেণীর প্রথম বাংলা পর্বের 10টি ক্লাসে অনুষ্ঠিত হবে। আজকে তোমাদের ষষ্ঠ ক্লাস। এসো আমরা ক্লাসে অনুপ্রবেশ করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ একটি ছবিতে ভাব বিনিময় প্রসঙ্গ চলছে। দুজন একে অন্যের সাথে কথা বলছে, অর্থাৎ একজন অন্যজনের সাথে কথা বলার যে ভাব বিনিময় করছে। এই ভাষা আদান প্রদানের মাধ্যমে আমরা যেই বিষয়গুলো অবজার্ভ করতে পারি সেই বিষয়গুলো হচ্ছে, চলো শব্দের পাশাপাশি কিছু ছবি দেখি। চিকামারা শব্দের অর্থটা তোমরা নিশ্চয়ই জানো, দেয়াল লিখন। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে গবেষণা, গোযোগ এসোনা, অর্থাৎ গরু খোঁজা আমরা বুঝতে পারি গবেষণা। একটা হচ্ছে জলধি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আর পরবর্তী ছবিতে দেখতে পাচ্ছ চর্যাপদ, আদি নিদর্শন, বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ভাষা বিজ্ঞানী। এবং তার পাশেই আরেকটি ছবিতে দেখা যাচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের এই পাঠের সাথে সংলগ্ন যে বিষয়গুলো তোমরা পরিলক্ষিত হচ্ছ, সেই বিষয়গুলো হচ্ছে, নিচে শব্দগুলো লক্ষ্য করলেই তো সেই বিষয়টা অনুধাবন করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক যোগ ল যোগ ম ইজ ইকুয়াল টু কলম, কলমের ছবি দেখতে পাচ্ছ। ভ যোগ ব যোগ ন ভবন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরবর্তী শব্দ যেটা দেখতে পাচ্ছি সমন্বয় হচ্ছে চিনি। এর পরবর্তী শব্দটা হচ্ছে সুযোগ, না যোগ, মরীচিকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পরবর্তী শব্দটা পেয়ে যাচ্ছি সুনামি। সুনামির যে ছবিগুলো আমরা অবজার্ভ করলাম, তাহলে নিচে শব্দগুলোর মাধ্যমে ছবির সমন্বয়ে যে চিত্রগুলো ধারণ করলাম এবং আমরা দেখতে পেলাম, সেই শব্দগুলোর নিশ্চয়ই তোমরা জানো এবং বুঝতে পেরেছো। আশা করি এই শব্দগুলোর মাধ্যমেই তো আমরা এখন যে বিষয়টা অনুধাবন করব, সেই বিষয়টা ওয়ার্ড চিহ্নের মাধ্যমে আমি দেখালাম তোমাদের। এসো আমরা কি দেখলাম? আমরা দেখলাম কিছু শব্দের উৎপত্তি এবং ব্যুৎপত্তিগত অর্থাৎ ব্যবহারিক অর্থ একই, আবার কিছু শব্দের ভিন্ন, অর্থাৎ শব্দের অর্থের ভিন্নতা এবং কিছু ছবি। তাহলে বলতো আজকের পাঠের বিষয় কি হতে পারে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সঠিক ধরেছো, আজকের পাঠ হচ্ছে শব্দের শ্রেণী বিভাগ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে বিষয়ে উপলব্ধি করব অর্জন উপযোগী দক্ষতা। এই পাঠ শেষে শিক্ষার্থী তোমরা যে বিষয়গুলো উপলব্ধি করতে পারবে, জানতে পারবে এবং শিখতে পারবে, সে বিষয়গুলো হচ্ছে বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে বলতে পারবে, বাংলা ভাষার শব্দ ভান্ডারের প্রকারভেদ বলতে পারবে, অন্যান্য ভাষা থেকে বাংলা ভাষার যে পার্থক্য সে বিষয়ে সুনিশ্চিত করতে পারবে, বাংলা ভাষা ব্যবহৃত অন্যান্য ভাষার শব্দ চিহ্নিত করতে পারবে, অর্থগতভাবে শব্দের শ্রেণীবিভাগ
কয়টি তা বলতে পারবে, ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থের পার্থক্য বলতে পারবে, প্রত্যেক শব্দের সংজ্ঞা বলতে পারবে এবং উদাহরণসহ প্রত্যেকটি শব্দের ব্যাখ্যা প্রদান করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অর্জন উপযোগী দক্ষতা সম্পর্কে সুনিশ্চিত হলে এখন আমরা যে বিষয়গুলো দেখতে পাবো সেটা হচ্ছে শব্দের সংজ্ঞা। এক বা একাধিক অক্ষর মিলে যদি একটি অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে, অর্থাৎ অর্থপূর্ণ ধ্বনির সমন্বয়ে আমরা পাই শব্দ। এসো দেখি পূর্ববর্তী যে বিষয়গুলো আমরা শব্দ বর্ণগুলো অর্থপূর্ণ ধ্বনির সমন্বয়ে সম্মিলিত একটি অর্থ প্রকাশ করেছে, এই জন্য আমরা এটিকে শব্দ বলতে পারি। দেখো, ক যোগ ল যোগ ম সমান সমান কলম। আমরা যেই শব্দটি এবং চিত্রের মাধ্যমে দেখতে পেলাম এটি একটি শব্দ, অর্থাৎ অর্থপূর্ণ ধ্বনি মিলে একটি সমন্বয়ে যে শব্দ গঠিত হয়েছে তার চিত্র আমরা দেখতে পেলাম। এরূপ ভবন, আরেকটি দেখতে পাচ্ছি চিকামারা, চিনি এবং সুনামি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এরূপ অনেক ধরনের শব্দগুলো তোমরা গঠন করতে পারবে। এসো আমরা দেখি কিভাবে শব্দগুলো গঠিত হতে পারে। তার আগে জেনে নিই শব্দের শ্রেণী বিভাগ। গঠন অনুসারে শব্দের শ্রেণী বিভাগ হচ্ছে মৌলিক শব্দ এবং সাধিত শব্দ। নিশ্চয়ই তোমরা জানো, এখন শিখে গেলে। প্রথমটি হচ্ছে মৌলিক শব্দ, যে সকল শব্দসমূহ ভাঙা যায় না বা ভেঙে আলাদা করা যায় না বা বিশ্লেষণ করা যায় না, অর্থাৎ একাধিক শব্দে বিভক্ত করা যায় না, ওই ধরনের শব্দগুলোকে মৌলিক শব্দ বলে। যেমন তিন বা হাত, গোলাপ, লাল, নাক ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ছবির মাধ্যমেও সেই বিষয়টা সুনিশ্চিত হলাম। দ্বিতীয় শব্দটা হচ্ছে সাধিত শব্দ, যে সকল শব্দসমূহ ভেঙে আলাদা করা যায় বা বিশ্লেষণ করা যায়, অর্থাৎ একাধিক শব্দে বিভক্ত করা যায়, ওই ধরনের শব্দগুলোকে সাধিত শব্দ বলে। সাধিত শব্দ গঠনের উপায়গুলো হচ্ছে সমাসবদ্ধ হয়ে, প্রত্যয় যোগে এবং উপসর্গ যোগে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা দেখিনি, সেইগুলো দেখতে পাচ্ছি। বিদ্যালয়, প্রভাত, নীলাকাশ, দম্পতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা দেখি সমাসবদ্ধ হয়ে কিভাবে সাধিত শব্দ গঠিত হতে পারে। যে সকল শব্দ সমাসবদ্ধ হয়ে গঠিত হয় তাদেরকেই সমাসবদ্ধ হয়ে সাধিত শব্দ বলে। যেমন চাঁদ মুখ, চাঁদের ন্যায় মুখ, নীল যে আকাশ ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের হোমওয়ার্ক হিসেবে আরেকটি এখানে টপিক আমি রেখে দিচ্ছি। সে বিষয় হচ্ছে এখান থেকে আরো 5টি শব্দ তোমরা এখনই ক্লাস করো এবং খাতায় লিপিবদ্ধ করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উপসর্গ যোগে সাধিত শব্দ আমরা যেগুলো দেখতে পাচ্ছি, উপসর্গ যোগে প্র যোগ শাসন, গড় যোগ মিল, প্র যোগ ভাত, প্রভাত। অর্থাৎ উপসর্গ শব্দের পূর্বে যেসব শব্দ বা শব্দাংশ সংযুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় সেগুলোই হচ্ছে সেই ধরনের শব্দ বা শব্দাংশকে বা বর্ণ বা বর্ণ সমষ্টিকে উপসর্গ বলে। উপসর্গ এখানে প্র পেলাম, শাসনের পূর্বে প্র যুক্ত করে প্রশাসন শব্দের সম্প্রসারণ ঘটলো, গড় মিল, প্রভাত। এরূপ আরো 5টি শব্দ তোমরা তৈরি করে তোমাদের খাতায় লিপিবদ্ধ করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাজ তোমরা করবে ক্লাস চলাকালীন সময়ই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখতে পাচ্ছি প্রত্যয় যোগে শব্দ কিভাবে গঠিত হতে পারে। ডুব যোগ উরি, ডুবরি, চল যোগ অন্ত, চলন্ত। এখানে দেখতে পাচ্ছ যে চল মূল শব্দ, ক্রিয়ার মূল হচ্ছে তোমরা জানো ধাতু। ধাতুর বা শব্দ মূলের সাথে যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় সেগুলোই হচ্ছে প্রত্যয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চল ক্রিয়াবাচক শব্দ অর্থাৎ ধাতু, ধাতুর সাথে অন্ত যুক্ত হয়ে চলন্ত গঠিত হয়েছে, তাহলে এটা প্রত্যয় যোগে সাধিত শব্দ হলো। উরি এখানে প্রত্যয় যুক্ত হয়েছে, ডুব যোগ উরি, ডুবুরি। এরূপ
আরো 5টি শব্দ তোমরা নির্ণয় করে তোমাদের খাতা লিপিবদ্ধ করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরবর্তী পাঠের চলে যাচ্ছে আমরা অর্থগত শব্দের শ্রেণীবিভাগ। এখন আমরা শিখব অর্থগতভাবে শব্দের 3টি ভাগে বিভক্ত করা যায়। প্রথমটা হচ্ছে যৌগিক শব্দ, দ্বিতীয়টি হচ্ছে রূঢ় বা রূঢ়ী শব্দ, এবং শেষেরটি অর্থাৎ তৃতীয় নম্বরটি হচ্ছে যোগরূঢ় শব্দ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা এর গঠন সম্পর্কে জেনে নিই। যৌগিক শব্দ যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই থাকে সেগুলোকেই যৌগিক শব্দ বলে। যেমন গই যোগ অক, গায়ক। গই শব্দের অর্থ হচ্ছে যিনি গান করেন, অর্থাৎ গায়ক। গই শব্দের অর্থ হচ্ছে গান, তাহলে গান যিনি করেন তাকেই গায়ক বলা হয়। অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থ এখানে যেই শব্দটা উৎপন্ন হয়েছে, এখন আমরা গঠিত যে শব্দটা গায়ক পেয়েছি, তাহলে একই অর্থ প্রদান করার ক্ষেত্র হওয়ার কারণে এইটাই হচ্ছে যৌগিক শব্দ। এরূপ মধু যোগ র, মধুর, অর্থাৎ মধুর মতো মিষ্টি গুণ যুক্ত, তাহলে ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই দাঁড়ায়। এগুলোই হচ্ছে যৌগিক শব্দ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরূপ আরো কিছু উদাহরণ তোমরা লিপিবদ্ধ করবে তোমাদের টেক্সট বই, অর্থাৎ বাংলা ব্যাকরণের 98 পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে, সেখানে তোমরা দেখে মিলিয়ে নিবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছ ছবির সাথে আমরা মিলিয়ে নিলাম। এরূপ আরো 5টি শব্দ তোমরা নির্বাচন করবে এবং খাতা লিপিবদ্ধ করবে। দ্বিতীয়টা হচ্ছে রূঢ় বা রূঢ়ী শব্দ। যে সকল শব্দ প্রত্যয় এবং উপসর্গ যুক্ত এবং যা মূল শব্দের অনুগামী না হয়ে অন্য একটি বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাকেই রূঢ় শব্দ বা রূঢ়ী শব্দ বলে। যেমন হস্তি, হাত যোগ ইন প্রত্যয়ান্ত শব্দের যুক্ত গঠিত হয়েছে হস্তি। তৃতীয় শব্দটি আমরা দেখতে পেলাম হস্তি হাতি বিশিষ্ট, অর্থাৎ প্রত্যয়ান্ত, যেমন ইন প্রত্যয় যুক্ত হয়ে শব্দমূলের সাথে ইন প্রত্যয় যুক্ত হয়ে প্রত্যয়ান্ত শব্দ গঠিত হয়েছে। এই কারণে এটির অর্থ অনুগামী না হয় অন্য আরেকটি। হাত থেকে হাত মূল শব্দ ছিল, হাত এবং হস্তির মধ্যে, তাহলে ভিন্ন আরেকটি অর্থ বিশিষ্ট অর্থ হওয়ার কারণে এটি হচ্ছে রূঢ় বা রূঢ়ী শব্দ হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তৃতীয় অর্থাৎ শেষ শব্দটি হচ্ছে যোগরূঢ় শব্দ। সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমসমান পদসমূহের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাদেরকে যোগরূঢ় শব্দ বলে। এক্ষেত্রে বলে রেখি সেই ক্ষেত্রে হচ্ছে যে সমাস নিষ্পন্ন যে শব্দগুলো অর্থাৎ বহুব্রীহি সমাসের সাথে কিছুটা মিল করতে পারবে, অর্থের অনুগামী না হয়ে অন্য আরেকটি অর্থ বা বিশিষ্ট অর্থ প্রকাশ করে। এখানে দেখা যাচ্ছে যে পঙ্কজ, পঙ্কে জন্মে যা, উপপদ তৎপুরুষ সমাস, শৈবাল, শালুক, পদ্মফুল প্রভৃতি নানাবিধ উদ্ভিদ পঙ্কে জন্মায়, অর্থাৎ কাদায় জন্মে থাকে। কিন্তু পঙ্কজ শব্দটি একমাত্র পদ্মফুল বা অর্থেই ব্যবহৃত হয়, তাই পঙ্কজ একটি যোগরূঢ় শব্দ। তোমরা আগেই জেনেছো যে সমাস নিষ্পন্ন পদটি অর্থের অনুগামী না হয় অন্য একটি পদ, তাহলে বোঝা যাচ্ছে যে পঙ্কে অর্থাৎ যে কোনো উদ্ভিদ পঙ্কে জন্মালেই তাকে পঙ্কজ বলা হয় না, একমাত্র পদ্মফুলকেই পঙ্কজ বলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ক্ষেত্রে এটি হচ্ছে একটি যোগরূঢ় শব্দ। এরূপ পঙ্কজ তোমরা দেখে নিলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই শব্দগুলো খুব ভালোভাবে অনুধাবন করতেছো এবং শিখছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা চলে যাচ্ছি উৎস অনুসারে শব্দের শ্রেণী বিভাগে। উৎস অনুসারে শব্দের 5 প্রকার শ্রেণী বিভাগ রূপান্তরিত করতে পারি আমরা। এরূপ হচ্ছে তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধ তৎসম শব্দ, দেশি শব্দ এবং বিদেশি শব্দ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই 5 প্রকার শব্দ ভান্ডারের আমরা এখন অর্থ সহকারে সংজ্ঞা সহকারে আমরা জেনে যাব। বাংলা ভাষার গোড়াপত্তনের যুগে স্বল্প সংখ্যক শব্দ নিয়ে যাত্রা শুরু করলেও
নানা ভাষার সংস্পর্শে এসে এর শব্দ ভান্ডার বহুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে তুর্কি আগমন এবং মুসলিম শাসন পত্তনের সুযোগে ক্রমে প্রচুর আরবি ও ফার্সি শব্দ বাংলা ভাষার নিজস্ব সম্পদে পরিণত হয়েছে। এরপর এলো ইংরেজ শাসন আমলেও তাদের নিজস্ব সাহিত্য ও সংস্কৃতির বহু শব্দ বাংলা ভাষায় প্রবেশ লাভ করে। বাংলা ভাষা ওই সব ভাষার শব্দগুলোকে আপন করে নিয়েছে। এভাবেই বাংলা ভাষায় যে শব্দ ভাণ্ডারের সমাবেশ হয়েছে সেগুলোকে পণ্ডিতগণ কয়েকটি ভাগে ভাগ করেছে, যেমন তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধতৎসম শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ। এখন আমরা জেনে নেই তৎসম শব্দের সংজ্ঞা। যে সব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং তাদের রূপ অপরিবর্তিত রয়েছে সেগুলোকে বা সেসব শব্দকে তৎসম শব্দ বলে। যেমন তৎসম একটি পারিভাষিক শব্দ, এর অর্থ হচ্ছে তৎ মানে তার, সম মানে সমান, তার সমান অর্থাৎ সংস্কৃত শব্দের সমান। এরূপ চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র ও মনুষ্য ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা দ্বিতীয় শব্দের ভান্ডারে চলে যাচ্ছি। তদ্ভব শব্দ, যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায় কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তনের ধারায় প্রকৃতির মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান নিয়েছে সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। তদ্ভব একটি পারিভাষিক শব্দ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর অর্থ তৎ মানে তার, ভব মানে উৎপন্ন। যেমন সংস্কৃত হস্ত, প্রাকৃত হত্থ, তদ্ভব হাত, সংস্কৃত চর্মকার, চম্মার, চামার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই তদ্ভব শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দও বলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সুস্পষ্টভাবে ধারণা পাচ্ছ। এর পরবর্তীতে বাংলা ভাষার শব্দ ভান্ডার আমরা বর্তমানে আছি। তৃতীয় নম্বর হচ্ছে অর্ধতৎসম শব্দ। বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ অর্থাৎ কিঞ্চিত পরিবর্তন, হালকা পরিবর্তন হয়ে এগুলোকে বলে, হালকা পরিবর্তন হয়ে ব্যবহৃত হয়, এগুলোকেই বলে অর্ধতৎসম শব্দ। তৎসম মানে সংস্কৃত, যার অর্থ তৎসম মানে আধা সংস্কৃতি, অর্থাৎ জ্যোৎস্না, শ্রাদ্ধ, গিন্নি, বৈষ্ণব, কুৎসিত এগুলোকে যথাক্রমে সংস্কৃত জ্যোৎস্না, শ্রাদ্ধ, গৃহিণী, বৈষ্ণব, কুৎসিত শব্দ থেকে আগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চতুর্থ শব্দ ভান্ডারে চলে যাচ্ছি। দেশি শব্দ। বাংলাদেশের আদিম আদিবাসীদের যেমন কোল, মুন্ডা প্রভৃতি ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত রয়েছে। এসব শব্দকে দেশি শব্দ নামে অভিহিত করা হয়। অনেক সময় এসব শব্দের মূল নির্ধারণ করা যায় না, কিন্তু কোন ভাষা থেকে এসেছে তার হদিস মেলে। যেমন কুড়ি, 20 কোল ভাষা থেকে এসেছে, পেট, উদর তামিল ভাষা থেকে এসেছে, চুলা, উনন মুন্ডারি ভাষা থেকে এসেছে। এরূপ কুলা, গঞ্জ, চোঙ্গা, টোপর, ডাব, টগর, ঢেকি ইত্যাদি আরো প্রচুর দেশি শব্দ বাংলায় ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সর্বশেষ বিদেশি শব্দে রাজনৈতিক, ধর্মীয়, সংস্কৃতিগত ও বাণিজ্যিক কারণে বাংলাদেশে আগত বিভিন্ন ভাষাভাষী মানুষের বহু শব্দ বাংলায় এসে স্থান নিয়েছে। এসব শব্দকে বলা হয় বিদেশি শব্দ। এসব বিদেশের শব্দের মধ্যে আরবি, ফার্সি এবং ইংরেজি শব্দই বিশেষভাবে উল্লেখযোগ্য। সেকালের সমাজ জীবনের প্রয়োজনীয় উপকরণ রূপে বিদেশি শব্দ এদেশের ভাষায় গৃহীত হয়েছে। এছাড়া পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ, তুর্কি এসব ভাষারও কিছু শব্দ একইভাবে বাংলা ভাষায় এসে গেছে। আমাদের পার্শ্ববর্তী ভারত, মায়ানমার অর্থাৎ বার্মা, মালয়, চীন, জাপান প্রভৃতি দেশেরও কিছু কিছু শব্দ আমাদের দেশের বাংলা ভাষায় প্রচলিত রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাংলা ভাষার শব্দ ভান্ডারে আরবি ভাষায় যে ধর্ম সংক্রান্ত এবং প্রশাসনিক সাংস্কৃতিক শব্দগুলো আছে এগুলো তোমাদের বই থেকেই নেওয়া হয়েছে। এগুলো সুস্পষ্ট ধারণা তোমরা ওখান থেকেই পেতে পারবে। ফরাসি শব্দ, বাংলা ভাষায় আরো কিছু ফরাসি শব্দ যেটা গুলোকে 3টা ভাগে ভাগ করা যায়: ধর্ম সংক্রান্ত, প্রশাসনিক ও সাংস্কৃতিক বিবিধ শব্দ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জেনে গেলাম এখানে কিছু শব্দ ভান্ডার। ইংরেজি শব্দ যেমন অনেকটা ইংরেজি উচ্চারণে ইউনিভার্সিটি, ইউনিয়ন, কলেজ ইত্যাদি। পরিবর্তিত উচ্চারণ আফিম, অফিস, স্কুল, বাক্স, হাসপাতাল, বোতল ইত্যাদি। এছাড়াও ইংরেজি ছাড়াও অন্যান্য ইউরোপীয় ভাষা আছে, পর্তুগিজ ভাষা,
ফরাসি ভাষা থেকে যেসব শব্দ এসেছে, ওলন্দাজ থেকে যেগুলো এসেছে সেগুলো এখানে লিপিবদ্ধ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যান্য ভাষা শব্দ যেমন গুজরাটি, গুজরাটি হচ্ছে খদ্দর হরতাল, পাঞ্জাবি হচ্ছে চাহিদা, শিখ, তুর্কি হচ্ছে চাকর, চাকু, টোপ, চীনা চা, চিনি, মায়ানমার বা বার্মিজ ফুঙ্গি, লুঙ্গি, জাপানি রিক্সা ও হারিকেন ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শব্দ ভান্ডারের শব্দগুলো আমরা জেনে নিলাম। এখন মিশ্র কিছু শব্দ রয়েছে, কোনো কোনো সময় দেশি বিদেশি শব্দের মিলনে শব্দ দ্বৈত সৃষ্টি হয়ে থাকে। যেমন রাজা বাদশা তাৎসম ফার্সি, এরূপ হাটবাজার বাংলা ফার্সি, হেড মৌলবী ইংরেজি ফার্সি, হেড পণ্ডিত ইংরেজি তৎসম, খ্রিস্টাব্দ ইংরেজি তৎসম, ডাক্তারখানা ইংরেজি ফার্সি, পকেটমার ইংরেজি বাংলা, চৌহদ্দি ফার্সি আরবি ইত্যাদি। পারিভাষিক শব্দ বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকেই পারিভাষিক শব্দ বলে। বিদেশি শব্দ থেকে ভাব অনুবাদ করা হয়, সেই শব্দটা প্রতিশব্দ হিসেবে পারিভাষিক শব্দ রূপান্তর করা হয়। বেশিরভাগ এ কালেরই প্রয়োগ হয়েছে, যেমন অম্লজান অক্সিজেন, উদ্যান হাইড্রোজেন, নথি ফাইল, প্রশিক্ষণ ট্রেনিং, ব্যবস্থাপক ম্যানেজার, বোতল বেতার রেডিও, মহাব্যবস্থাপক জেনারেল ম্যানেজার, সচিব সেক্রেটারি, স্নাতক গ্রাজুয়েট, স্নাতকোত্তর পোস্ট গ্রাজুয়েট, সমাপ্তি ফাইনাল, সাময়িকী পিরিয়ডিক্যাল, সমীকরণ ইকুয়েশন ইত্যাদি। জ্ঞাতব্য বাংলা ভাষায় শব্দ ভান্ডার দেশি বিদেশি সংস্কৃত যে ভাষা থেকেই আসুক না কেন, এখন তা বাংলা ভাষার নিজস্ব সম্পদ। এগুলো বাংলা ভাষার সঙ্গে এমন ভাবে মিশে গেছে, বাংলা থেকে আলাদা করে এদের চিন্তা করা যায় না। যেমন টেলিফোন, টেলিগ্রাফ, রেডিও, স্যাটেলাইট ইত্যাদি। প্রচলিত শব্দের কঠিনতর বাংলা ভাষার সৃষ্টি নিষ্প্রয়োজন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শব্দ ভান্ডার শেষ করলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন জোড়ায় জোড়ায় যে কাজটি তোমাদের দিব সেটা হচ্ছে শ্রেণীকরণ। ভাগিনে, জলধি, রাজপুত, রাজপুত্র, বাসি, তেল, সন্দেশ ইত্যাদি শব্দগুলোকে শ্রেণীকরণ করবে রুড়ি শব্দ, যোগরূঢ় এবং যৌগিক শব্দে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সময়টা তোমরা খাতায় লিপিবদ্ধ করে রাখবে ছকাকারে। এখন আমরা মূল্যায়নে চলে যাচ্ছি। গঠন অনুসারে শব্দ কত প্রকার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জেনে গেছো, উত্তর হচ্ছে 2, অর্থাৎ খ। অর্থগতভাবে শব্দ কয় প্রকার হতে পারে? উত্তর সঠিক হয়েছে, 3 প্রকার। নিচের কোনটি মৌলিক শব্দ? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলো তো কান। নিচের কোনটি যৌগিক শব্দ? শিক্ষার্থী বন্ধুরা, বলো তো কোনটি? মধুর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যে বিষয়টা আরেকটু মূল্যায়ন করব, যে শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না তাকে কি বলা হয়? উত্তরগুলো তোমরা মিলিয়ে নিবে এবং লিখে নিবে। চিকামারা শব্দের অর্থ, এটি কোন ধরনের শব্দ? আমরা মৌলিক শব্দ পেয়ে গেলাম। চিকামারা শব্দটি হচ্ছে দেওয়ালের লিখন বা যৌগিক শব্দ। যে শব্দ প্রত্যয় বা উপসর্গ যোগে মূল অর্থের অনুগামী না হয় অন্য বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে বলা হয় রূঢ়ি শব্দ। তোমাদের উত্তর একদম সঠিক হয়েছে। প্রবীণ শব্দের রূঢ়িজাত অর্থ কি হতে পারে? অভিজ্ঞতা সম্পন্ন বয়স্ক ব্যক্তি। একদম সঠিক। উৎস অনুসারে শব্দ কত প্রকার হতে পারে? 5 প্রকার। ইস্কাপন, টেক্কা, তুরুপ এগুলো কি ধরনের শব্দ? ওলন্দাজ শব্দ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা 10টি প্রশ্নের সঠিক জবাব দিয়ে 10-এ 10 পেয়ে গেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন বাড়ির কাজ দিব। যৌগিক শব্দ কাকে বলে? রূঢ় শব্দ কাকে বলে? যোগরূঢ় শব্দ কাকে বলে? অর্থগতভাবে, উৎস অনুসারে ও গঠনগতভাবে বিভাজিত শব্দের প্রত্যেক শ্রেণীর 5টি করে শব্দ তোমার খাতায় লিপিবদ্ধ করে রাখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলো সুন্দর করে সংজ্ঞায়িত করে তোমার খাতায় লিপিবদ্ধ করে রাখবে এবং ভালো করে মনোযোগ সহকারে পড়বে। আর ক্লাসটা মনোযোগ সহকারে করতেছো, এই জন্য তোমাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসো কিছু বাড়ির কাজ আমরা পূর্বে যে নির্ধারিত কাজগুলো আমরা দিয়েছিলাম সেই কাজগুলো আমরা একটু পড়ে নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 10ম শ্রেণীর সংক্ষিপ্ত বাংলা সিলেবাসের মোট 10টি ক্লাস পাবে। পরীক্ষায় 20টি নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। 10ম শ্রেণীর সংক্ষিপ্ত বাংলা সিলেবাস আমাদের কলেজের ওয়েবসাইটে দেয়া আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রথম ইভালুয়েশন টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে 18ই ফেব্রুয়ারি 2021 খ্রিস্টাব্দে ইনশাল্লাহ। এই জন্য ক্লাসগুলো গুরুত্ব সহকারে অনুশীলন করলেই শতভাগ নাম্বার পাবে ইনশাল্লাহ। 10ম শ্রেণীর পরীক্ষা সংক্রান্ত নোটিশটি আমাদের কলেজ ওয়েবসাইটে এবং তোমাদের গ্রুপে পাবে, সেখান থেকে দেখে নিবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পাঠ্য বইয়ের যে অধ্যায়গুলো অনুশীলন করা
করানো হবে, তার মধ্য থেকে হুবহু 50% এবং বাকিটা ক্লাসের মাধ্যমেই তোমরা জানতে পারবে। আজ আর নয়, তোমাদের আমি মজিদ জয়না ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে এবং আমি মনিরুল ইসলাম তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা বাসায় থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।